গরিব যুবকটি ধনী কন্যার জীবন রক্ষা করল। তারপর কন্যাটি যা করল তাতে মানবতা নতুন করে জেগে উঠল। এটি মুম্বাইয়ের একটি সত্যিকারের ঘটনা। মুম্বাইয়ের রাত্রি প্রায়শই গোলমালে ভরপুর থাকে, কিন্তু সেদিন ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ের সাথে সংযুক্ত সার্ভিস রোডে এক অদ্ভুত নীরবতা ছড়িয়েছিল। রাস্তার ল্যাম্পের হলুদ আলোকরশ্মি পথে লম্বা লম্বা ছায়া সৃষ্টি করছিল। দূর থেকে কোথাও কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে আসছিল, আর মধ্যে মধ্যে দ্রুত চলমান যানবাহনের বায়ু নীরবতা ছিন্ন করে ছুটে যাচ্ছিল। হঠাৎ সেই শান্ততা ভেঙে এক প্রচণ্ড শব্দ প্রতিধ্বনিত হল। ব্রেকের চিৎকার এবং চাকার ঘর্ষণ। একটি ব্যয়বহুল গাড়ি সাম্য হারিয়ে পথ থেকে ছিটকে গিয়ে বিভাজকে ধাক্কা দিল। ধাক্কাটি ছিল অত্যধিক প্রবল। গাড়িটি কয়েক ফুট ঘষড়াতে গিয়ে স্থির হয়ে গেল। কয়েক সেকেন্ড সবকিছু নিস্তরঙ্গ রইল, যেন পথটিও নিঃশ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছে। গাড়ির অভ্যন্তরে চালকের আসনে একটি যুবতী ছিল। মাথা স্টিয়ারিংয়ের উপর ঝুঁকে পড়েছিল, চোখ বজা। মোবাইল হাত থেকে ছিটকে নিচে গড়িয়ে গিয়েছিল। দরজাগুলো ভিতর থেকে তালাবদ্ধ হয়ে গিয়েছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যেন গাড়িতে কোনো চলাচলই নেই। হাইওয়ে দিয়ে যানবাহন আসা যাওয়া করছিল, কিন্তু কেউ থেমে পর্যবেক্ষণ করার দরকার বোধ করল না। মুম্বাইতে প্রত্যেকেই নিজের গন্তব্যে পৌঁছনোর তড়ায় থাকে। অন্যের সংকট দেখার অবকাশ খুব কম লোকেরই থাকে। সেই পথের পাশেই কিছু দূরে একটা রোড সাইড খাবারের দোকান ছিল। সেখান থেকেই ফিরছিল রাহুল। রাহুল কোনো নগরের বাসিন্দা ছিল না। সে উত্তরপ্রদেশের একটি ছোট গ্রাম থেকে মুম্বাই এসেছিল। পিতার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব অকস্মাৎ তার কাঁধে চেপে বসেছিল। গ্রামে জীবিকা নির্বাহ কঠিন হয়ে উঠলে সে নিজের ছোট বোনকে সঙ্গে নিয়ে মুম্বাই চলে আসে। দিনে কখনো নির্মাণ কাজের স্থলে দিনমজুরি করত, তো কখনো ট্রাকগুলোর মধ্যে ছোটখাটো কাজ। রাতে প্রায়শই হাইওয়ের রোড সাইড খাবারের দোকানে হাত লাগিয়ে দিত, যাতে আরও কিছু অর্থ লাভ করা যায়। সেই রাতেও সে দোকানের কাজ সমাপ্ত করে ফিরছিল। যেমনই সে পথের পাশে দাঁড়িয়ে থাকা সেই বিকৃত হয়ে যাওয়া গাড়িটি দেখল, তার পা দুটো স্বয়ংক্রিয়ভাবে থেমে গেল। সে চারপাশে দৃষ্টি দিল, কেউ ছিল না। সে ধীর গতিতে গাড়ির কাছে গেল। ভিতরে উঁকি দিতেই হৃদয়টা প্রবলভাবে ধকধক করে উঠল। যুবতীটি অচেতন ছিল। বোন, শুনছেন? সে নরম স্বরে ডেকে উঠল। কোনো প্রত্যুত্তর এলো না। রাহুলের কাছে এমন পরিস্থিতি অপরিচিত ছিল না। হাইওয়েতে থেকে থেকে সে অনেক দুর্ঘটনা দেখেছে। অধিকাংশ লোক ভয়ের কারণে কাছেও আসত না, কিন্তু এবার বিষয়টি ভিন্ন ছিল। যুবতীটি একা ছিল। সাহায্য ছাড়া তার অবস্থা খারাপ হয়ে যেতে পারত। সে পকেট থেকে তার পুরাতন মোবাইলটি বের করল, কিন্তু নেটওয়ার্ক দুর্বল ছিল। তারপর সে চারপাশে দৃষ্টি দিল এবং পাশে পড়ে থাকা একটি পাথর তুলে নিল। এক মুহূর্তের জন্য তার হাত থেমে গেল। সে জানত যে কাঁচ ভাঙা সহজ হবে না এবং হাত ছড়ে যেতে পারে, কিন্তু সে বেশি কিছু চিন্তা করল না। পাথরটি কাঁচে আঘাত করল, কাঁচে ফাতল ধরল। দ্বিতীয়বার জোর প্রয়োগ করল, কাঁচ ভেঙে গেল। হাতে সামান্য আঘাত লাগল, কিন্তু সেদিকে সে মনোযোগ দিল না। সে ভিতরে হাত প্রবেশ করিয়ে দরজা খুলল, সিট বেল্ট সরালো এবং খুব সতর্কতার সাথে যুবতীটিকে বাইরে বের করে আনল। যুবতীটির নিঃশ্বাস চলছিল, এটি দেখেই সে কিছুটা স্বস্তি অনুভব করল। রাহুল তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে ফোন করল এবং অবস্থান জানালো। যতক্ষণ অ্যাম্বুলেন্স না এসেছে, সে পথের পাশে বসে যুবতীটির নাড়ি পরীক্ষা করতে লাগল, তাকে চেতনা ফিরিয়ে আনার প্রচেষ্টা করতে লাগল। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্সের সাইরেনের শব্দ শোনা গেল। চিকিৎসক ও নার্সরা এলেন। যুবতীটিকে স্ট্রেচারে শুইয়ে দেওয়া হলো। যাওয়ার সময় চিকিৎসক জিজ্ঞাসা করলেন, আপনি কি আত্মীয়? রাহুল মাথা নাড়িয়ে বলল, না, শুধু পথ দিয়ে যাচ্ছিলাম। চিকিৎসকরা তাকে ধন্যবাদ জানালেন এবং অ্যাম্বুলেন্স চলে গেল। রাহুল সেখানেই দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড সে অ্যাম্বুলেন্সের চলে যাওয়া দেখল, তারপর নীরবে উল্টো দিকে হাঁটতে শুরু করল। না সে নিজের নাম জানালো, না কিছু দাবি করল। সে জানত না সেই যুবতীটি কে। এটাও জানত না যে সে মুম্বাইয়ের এক বড় এবং প্রভাবশালী পরিবারের কন্যা। তার কাছে সে ছিল শুধুমাত্র একজন অচেতন ব্যক্তি, যার সাহায্যের দরকার ছিল। কিন্তু হাসপাতালের সেই কক্ষে কয়েক ঘন্টা পর যখন যুবতীটির চোখ খুলবে এবং সেই প্রথম প্রশ্নটি করবে, সেই যুবকটি কোথায় যে আমাকে পথ থেকে তুলেছিল? হাসপাতালের সাদা দেওয়ালের মধ্যে সকালের নরম আলো ছড়িয়ে পড়েছিল। যন্ত্রের ধীর শব্দ এবং নার্সদের পায়ের আওয়াজ সেই কক্ষে এক অদ্ভুত নীরবতা সৃষ্টি করছিল। বিছানায় শুয়ে থাকা যুবতীটি ধীরে ধীরে চোখ খুলল। মাথাটা ভারী ছিল,
যেন কেউ ভিতর থেকে শক্ত করে চেপে ধরে রেখেছে। সে পলক ফেলল, চারদিকে দেখল এবং এক গভীর নিঃশ্বাস নিল। আপনার চেতনা ফিরছে, পাশে দাঁড়িয়ে থাকা নার্স বলল। ভয় পাবেন না। যুবতীটি কিছু বলার প্রচেষ্টা করল, কিন্তু গলা ছিল দুর্বল। আমি কোথায়? আপনি মুম্বাইয়ের সিটি ট্রমা সেন্টারে আছেন। গতরাতে দুর্ঘটনা ঘটেছিল। যুবতীটি চোখ বন্ধ করে নিল। ভাঙা দৃশ্যগুলো তার মাথায় ফিরে আসতে লাগল। প্রচণ্ড গতি, অকস্মাৎ ব্রেক, পথের আলো এবং তারপর এক প্রবল ধাক্কা। সে চোখ খুলেই পরের প্রশ্নটি করল। সে যে আমাকে বাইরে বের করেছিল, সেই যুবকটি। নার্স এক মুহূর্তের জন্য থামল। আপনি কার কথা বলছেন? সেই যুবকটি যে আমাকে পথ থেকে তুলেছিল। সে ঠিক আছে তো? তার গলায় অস্থিরতা স্পষ্ট ছিল। নার্স নরম হাসির সাথে বলল, হ্যাঁ, সে ঠিক আছে। সেই অ্যাম্বুলেন্সকে ডেকেছিল, কিন্তু সে আপনার সাথে আসেনি। যুবতীটি বিছানার ধার শক্ত করে চেপে ধরে নিল। সে হঠাৎ অনুভব করল যে তার জীবন রক্ষা করেছে, সে নাম না জানিয়ে চলে গেছে। তার এক অদ্ভুত শূন্যতা অনুভব হল। এরই মধ্যে কক্ষের দরজা খুলল। বাইরে থেকে কিছু লোক দ্রুত ভিতরে এলো। নিরাপত্তাকর্মী, একজন চিকিৎসক এবং তাদের পিছনে এক মধ্যবয়সী ব্যক্তি। দামি পোশাক, গম্ভীর মুখ এবং চোখে উদ্বেগ। প্রিয়া? সেই লোকটা এগিয়ে এসে যুবতীর হাত ধরে নিল। প্রিয়া পিতার দিকে তাকাল। ইনি ছিলেন বিজয় সিং, মুম্বাইয়ের বিখ্যাত নির্মাতা এবং রিয়েল এস্টেট ব্যবসায়ী। মুম্বাইয়ের উঁচু উঁচু ভবনগুলোতে তার নাম প্রচলিত ছিল। পাপা, প্রিয়ার গলা বুঝে এলো। ভয় পেয়েছিলে তো? বিজয় বলল। চিকিৎসক জানিয়েছে যে এখন সব ঠিক আছে। প্রিয়া মাথা নাড়ল। তারপর হঠাৎ বলল, পাপা, যে আমাকে রক্ষা করল, সে কে? বিজয় চিকিৎসকের দিকে তাকাল। চিকিৎসক সংক্ষেপে জানালেন যে এক স্থানীয় যুবক ছিল যে রাতে রোড সাইড খাবারের দোকান থেকে ফিরছিল। সেই সাহায্য করে চলে গেছে। দেখো প্রিয়া, বিজয় দীর্ঘশ্বাস ফেরে বলল, এমন লোকরা সুযোগের সদ্ব্যবহারও করে। ভালো হয়েছে যে সে বেশিক্ষণ থাকেনি। প্রিয়া বিস্মিত হয়ে পিতার দিকে তাকাল। পাপা, যদি সে না থাকত তবে... বিজয় কথা এড়িয়ে যাওয়ার প্রচেষ্টা করে বলল, এখন বিশ্রাম করো, এই কথার কোনো অর্থ নেই। কিন্তু প্রিয়ার কাছে এর অর্থ ছিল। তার মনে বারবার সেই অজানা মুখের ছবি আসছিল, যাকে সে পুরোপুরি দেখেনি। শুধু এক অনুভূতি, এক বিশ্বাস। সেই দিন সন্ধ্যার মধ্যেই প্রিয়ার অবস্থা ভালো হয়ে গেল। সে চিকিৎসকের কাছে জিদ করল যে সে সেই যুবকটিকে খুঁজে পেতে চায়। হাসপাতালের কর্মীরা আশেপাশে অনুসন্ধান করল। কিছু লোক জানালো যে রাতে একটি গ্রামের যুবক রোড সাইড খাবারের দোকানের পাশে কাজ করে। ওদিকে শহরের অন্য প্রান্তে রাহুলের দিন স্বাভাবিকভাবে শুরু হল। সকাল সকাল সে নির্মাণ কাজের স্থলে পৌঁছল। সূর্যের তাপ বাড়ছিল। ইট তুলতে তুলতে হাত ব্যথা করছিল। কাল রাতের ঘটনা তার মাথায় বারবার আসছিল, কিন্তু সে নিজেকে কাজে নিমগ্ন রাখল। সন্ধ্যায় যখন সে রোড সাইড খাবারের দোকানে পৌঁছল, তখন দোকানের মালিক তাকে ডাকল। আরে রাহুল, আজ বড় গাড়ির লোকরা তোমাকে খুঁজছিল। আমাকে? রাহুল বিস্মিত হয়ে গেল। হ্যাঁ, বলল কোনো দুর্ঘটনায় পড়া যুবতীর বিষয়ে জিজ্ঞাসা করবে। রাহুলের হৃদয় প্রবলভাবে ধকধক করে উঠল। তার ভয় হল যে হয়তো তার উপর কোনো অভিযোগ চাপানো হবে। সে চিন্তায় নিমগ্ন হয়ে গেল। কিছুক্ষণ পর দোকানের বাইরে একটি কালো গাড়ি এসে থামল। সেখান থেকে দুজন লোক নামল। তাদের পোশাক এবং কথাবার্তা থেকে স্পষ্ট ছিল যে তারা কোনো বড় পরিবারের লোক। তুমিই রাহুল? তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করল। জি, রাহুল দ্বিধায় বলল। তোমার সাথে কিছু কথা আছে। যুবতীটি চেতনা ফিরে পেয়েছে। সে তোমার সাথে দেখা করতে চায়। রাহুল কিছু মুহূর্ত চিন্তা করল। তারপর বলল, আমি যা করার ছিল করে দিয়েছি। এখন দেখা করার কী অর্থ? সে তোমাকে ধন্যবাদ দিতে চায়, লোকটি বলল। রাহুল মাথা নিচু করল। ঠিক আছে। হাসপাতালে পৌঁছাতেই পরিবেশ পরিবর্তিত হয়ে গেল। সেই সাদা দেওয়াল, সেই যন্ত্রের আওয়াজ। প্রিয়া যেমনই রাহুলকে দেখল, সে উঠে বসার প্রচেষ্টা করল। আপনি? তার চোখ ভিজে এলো। রাহুল হাত জোর করে বলল, আপনি ঠিক আছেন, এটাই যথেষ্ট। বিজয় সিং পিছনে দাঁড়িয়ে এসব দেখছিলেন। তিনি রাহুলকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখলেন। সাধারণ পোশাক, ক্লান্ত মুখ। তোমাকে এখানে কে ডেকেছে? বিজয় শীতল স্বরে জিজ্ঞাসা করলেন। আপনার কন্যা, রাহুল শান্ত স্বরে উত্তর দিল। বিজয়ের মুখে অস্বস্তি ছিল। দেখো, যা ঘটেছে তার জন্য ধন্যবাদ। নিরাপত্তা কর্মী তোমাকে বাইরে পর্যন্ত পৌঁছে দেবে। প্রিয়া পিতার দিকে তাকালো। পাপা, এই সেই যে আমার জীবন রক্ষা করেছে। এবং আমরা ধন্যবাদ জানিয়ে দিয়েছি, বিজয় কঠোরভাবে বললেন। রাহুল নীরবে দাঁড়িয়ে রইল।
সে কিছু বলল না। সে শুধু একবার প্রিয়ার দিকে তাকালো এবং বাইরের দিকে এগিয়ে গেল। হাসপাতাল থেকে ফেরার পর প্রিয়ার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল, কিন্তু তার মন অন্য এক সংঘর্ষে ছিল। মুম্বাইয়ের জাঁকজমক, ঘরে ২৪ ঘণ্টা কর্মচারী, সবকিছু থাকা সত্ত্বেও তার প্রথমবার মনে হল যে সে কোনো এক অসমাপ্ত কাহিনীর অংশ। বারবার তার মাথায় সেই সাধারণ মুখটি ঘুরছিল, যে নাম না জিজ্ঞাসা করে, কিছু না দাবি করে তাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করেছিল। ওদিকে রাহুল তার নিজের জগতে ফিরে গিয়েছিল। তার জগৎ কোনো হাসপাতালের কক্ষের মতো পরিষ্কার আর শান্ত ছিল না। সকাল হতেই সে নির্মাণ কাজের স্থলে পৌঁছে যেত, যেখানে সূর্য ওঠার আগেই কাজ শুরু হতো। সিমেন্টের বস্তা তুলতে তুলতে তার কাজ শক্ত হয়ে যেত, কিন্তু সে অভিযোগ করত না। সে জানত যে প্রতিদিনের পরিশ্রম তার এবং তার বোনের জীবনকে একদিন এগিয়ে নিয়ে যায়। সন্ধে নামতেই সে বোনকে নিতে বিদ্যালয়ের কাছে যেত, সেই ছোট এক সরকারি বিদ্যালয় যেখানে তার বোন পড়ত। যুবতীটির নাম ছিল পিঙ্কি, নামের মতোই ছোট, চঞ্চল আর প্রাণবন্ত। যেমনই রাহুল তাকে দেখত, তার সমস্ত ক্লান্তি কিছু মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে যেত। ভাইয়া, আজ ম্যাডাম আমাকে বোর্ডে লিখতে দিয়েছেন, পিঙ্কি আনন্দিত হয়ে বলল। রাহুল হাসল। ভালো করেছ, পড়াশোনা করলে তবেই তো অগ্রসর হবে। তাদের দুজনের আবাস ছিল একটি ছোট ঝুপড়ি, যা মুম্বাইয়ের ঝলমলে ভবন থেকে অনেক দূরে। ছাদ চুঁইয়ে জল পড়ত, দেওয়ালে ফাটল ছিল, কিন্তু সেই স্থানে এক আপনত্ব ছিল। সেই ঝুপড়িতেই রাহুল প্রতি রাতে এটা চিন্তা করে ঘুমাত যে কোনোভাবে যেন বোনের পড়াশোনা না থামে। সেই রাতে যখন রাহুল পিঙ্কির জন্য খাবার প্রস্তুত করছিল, তার হাসপাতালের দৃশ্য মনে পড়ে গেল। প্রিয়ার চোখের সেই কৃতজ্ঞতা এবং তার পিতার শীতল দৃষ্টি। সে বুঝে গিয়েছিল যে তারা দুই ভিন্ন জগতের মানুষ। এদিকে প্রিয়াও নীরবে নিজের যুদ্ধ লড়ছিল। সে তার পিতার কাছে আবার রাহুলের কথা উত্থাপন করল। পাপা, আমি সেই যুবকটার কথা চিন্তা করছিলাম। বিজয় সিংহ কথা থামিয়ে দিয়ে বললেন, প্রিয়া, আমি বলেছিলাম না ওই বিষয়টা এখানেই সমাপ্ত করো? তোমার বিশ্রাম নেওয়া উচিত। পাপা, ও আমার জীবন রক্ষা করেছে, প্রিয়া শান্ত কিন্তু দৃঢ় স্বরে বলল। যদি ও না থাকত, তবে আজ আপনি আমার সাথে কথাও বলতে পারতেন না। বিজয় নীরব হয়ে গেলেন। তিনি জানালা দিয়ে বাইরে তাকালেন। তার কাছে এটি ছিল শুধুমাত্র একটি দুর্ঘটনা, কিন্তু প্রিয়ার কাছে এটি ছিল জীবন পরিবর্তনকারী অভিজ্ঞতা। পরের দিন প্রিয়া নিজের মতো করে তথ্য সংগ্রহ করা শুরু করল। সে হাসপাতালের এক নার্সের থেকে রোডসাইড খাবারের দোকানের নাম জিজ্ঞাসা করল। তারপর সেই এলাকার আশেপাশে বিনা কোনো গোলমালে সে নিজের চালককে নির্দেশ দিল সেই জায়গার পাশে দাঁড়াতে। কিন্তু কাউকে কিছু না জানিয়ে যখন গাড়ি দোকানের পাশে থামল, প্রিয়া দূর থেকে রাহুলকে দেখল। সেই সাধারণ পোশাক, সেই ক্লান্ত মুখ, কিন্তু চোখে এক অদ্ভুত শান্তি। সে কিছু শিশুকে পথ পার হতে সাহায্য করছিল। এই দৃশ্য প্রিয়ার মন স্পর্শ করল। সে চালককে বলল, চলো। সে সরাসরি সামনে গেল না, সে শুধু দেখল, বুঝল এবং ফিরে এলো। সেদিন সে অনুভব করল যে সাহায্য সবসময় সামনে এসে করা হয় না। কিছুদিন পর পিঙ্কি হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তীব্র জ্বর এবং ক্রমাগত দুর্বলতা। রাহুল তাকে পাশের সরকারি হাসপাতালে নিয়ে গেল, কিন্তু সেখানে ওষুধের অভাব ছিল। চিকিৎসক কিছু পরীক্ষা লিখেছিলেন, যার ব্যয় রাহুলের জন্য অনেক বেশি ছিল। সে বাইরে বেঞ্চে বসে মাথা চেপে ধরে চিন্তা করছিল। সেই সময় এক হাসপাতাল কর্মচারী তার কাছে এলো এবং বলল, আপনার বোনের চিকিৎসা একটি ট্রাস্ট করবে, কভার করে নিয়েছে। সব পরীক্ষা এবং ওষুধ সেখান থেকেই হবে। রাহুল বিস্মিত হয়ে গেল। কোন ট্রাস্ট? কর্মচারীটি কাঁধ ঝাঁকালো। নাম তো জানানো হয়নি। রাহুল কিছুই বুঝতে পারল না। সে এটিকে ভাগ্য মেনে নিয়ে বোনকে সামলাল। পিঙ্কির চিকিৎসা শুরু হয়ে গেল। ধীরে ধীরে তার অবস্থা ভালো হতে লাগল। কিছুদিন পর বিদ্যালয় থেকে ফোন এলো। পিঙ্কির নাম একটি উন্নত সরকারি বিদ্যালয়ে স্থানান্তর হয়ে গিয়েছিল, যেখানে সুবিধা ভালো ছিল এবং ফি মৌকুব ছিল। রাহুল বিস্মিত ছিল। সে বুঝতে পারছিল না যে এসব কিভাবে ঘটছে। এদিকে প্রিয়া নিজের ঘরে বসে এসব রিপোর্ট শুনছিল। তার মুখে কোনো অহংকার ছিল না, ছিল শুধু তৃপ্তি। সে তার পিতাকে কিছুই জানায়নি। সে জানত যে যদি জানানো হয় তবে সাহায্য বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সত্য বেশি সময় লুকিয়ে থাকে না। একদিন বিজয় সিংহ জানতে পারলেন যে তার কন্যা একটি ট্রাস্টের মাধ্যমে কোনো এক দরিদ্র যুবক এবং তার বোনের সাহায্য করছে। তিনি প্রিয়াকে ডাকলেন। এসব কি? তিনি কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। প্রিয়া প্রথমবার মাথা না নুইয়ে উত্তর দিল, এটি সেই যুবকই পাপা, যে আমার জীবন রক্ষা করেছিল। বিজয়ের চোখে ক্রোধ স্পষ্ট দেখা গেল। আমি মানা করেছিলাম এবং আমি শুনেছিলাম, প্রিয়া বলল, কিন্তু আমি মানবিকতা থেকে মুখ ফিরিয়ে নিতে পারব না। কক্ষে নীরবতা ছড়িয়ে গেল।
এই সংঘাত শুধু পিতা-কন্যার ছিল না, এটি ছিল দুই চিন্তাধারার যুদ্ধ। বিজয় সিংহের ঘরে সেদিন এক অদ্ভুত নীরবতা ছিল। জানালার বাইরে মুম্বাইয়ের সেই একই তাড়াহুড়ো ছিল, গাড়ি, হর্ন, মানুষ, কিন্তু ঘরের ভিতর যেন সময় থমকে গিয়েছিল। প্রিয়া তার সামনে দাঁড়িয়েছিল, প্রথমবার দ্বিধাহীনভাবে, ভয়হীনভাবে। তার চোখে সেই দৃঢ়তা ছিল যা বিজয় নিজের যৌবনে নিজের মধ্যে দেখেছিলেন, কিন্তু আজ সেই দৃঢ়তা তাকে বিদ্ধ করছিল। তুমি বুঝতে পারছ না কেন? বিজয় ভারী গলায় বললেন। এসব তোমার জন্য উপযুক্ত নয়, দুনিয়া এত সরল নয়। প্রিয়া এক গভীর নিঃশ্বাস নিল। পাপা, যদি দুনিয়া সরল না হয় তবে আমাদেরও কি বাঁকা হয়ে যাওয়া উচিত? বিজয় কিছু বলতে পারলেন না। তার ক্রোধ ছিল, কিন্তু কোথাও না কোথাও এক অস্বস্তিকর ভয়ও ছিল। ভয়ে এই যে তার কন্যা তাকে প্রশ্ন করছিল, এবং প্রশ্নগুলো সঠিক ছিল। তোমার ধারণাও আছে, বিজয় আবার বললেন, যে এমন লোকেদের সাথে যুক্ত হলে আমাদের সম্মানে কি প্রভাব পড়ে? প্রিয়া প্রথমবার তিক্ত স্বরে উত্তর দিল, সেই সম্মান সেই রাতে কোথায় ছিল পাপা, যখন হাইওয়েতে লোকে গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল আর কেউ থামল না? যদি সেই যুবকও এটাই চিন্তা করত, তবে আজ। সে বাক্যটি সমাপ্ত করতে পারল না। বিজয়ের আঙুলগুলো টেবিলের ওপর শক্ত হয়ে বসল। তিনি মুখ ফিরিয়ে নিলেন। কথাবার্তা সেখানেই শেষ হল, কিন্তু বাধা দাঁড়িয়ে গিয়েছিল। ওদিকে রাহুনের মনেও প্রশ্নের ঝড় চলছিল। সে ধীরে ধীরে বুঝতে পারছিল যে পিঙ্কির চিকিৎসা এবং বিদ্যালয়ের পড়াশোনার পেছনে কোনো অদৃশ্য হাত আছে। এক সন্ধ্যায় যখন সে পিঙ্কিকে বিদ্যালয় থেকে নিতে গেল, তখন বিদ্যালয়ের এক শিক্ষিকা তাকে বললেন, আপনি খুব ভাগ্যবান, আপনার বোনকে যে ট্রাস্ট দত্তক নিয়েছে তারা শিশুদের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়। রাহুল বাড়ি ফেরার পথে নীরব ছিল। সে দয়া হিসেবে সাহায্য পাওয়া পছন্দ করত না। সে জানত যে সে কখনো কারো কাছে কিছু দাবি করেনি। সেই রাতে সে ঠিক করল যে সত্য জেনেই ছাড়বে। পরের দিন সে সেই হাসপাতালেই পৌঁছল যেখানে প্রিয়া ভর্তি ছিল। রিসেপশনে অনুসন্ধান করে তাকে জানানো হলো যে সেই ট্রাস্টের কাগজপত্র এখান থেকেই অনুমোদিত হয়েছিল। নাম সরাসরি কারো ছিল না, কিন্তু একটি স্বাক্ষর তাকে বিদ্ধ করল, প্রিয়া সিং। রাহুলের মনটা বসে গেল। সে বুঝতে পারল সাহায্য কোথা থেকে আসছিল। সে সময় নষ্ট না করে প্রিয়ার সাথে দেখা করতে পৌঁছল। প্রিয়া তাকে দেখে বিস্মিত হল, তারপর তার মুখে নরম স্বস্তি এলো। আপনি ঠিক আছেন? সে জিজ্ঞাসা করল। রাহুল সরাসরি প্রশ্ন করল, আমার বোনের চিকিৎসা এবং পড়াশোনার ব্যবস্থা আপনি করেছেন? প্রিয়া কিছু মুহূর্ত নীরব রইল, তারপর মাথা নিচু করে নিল। হ্যাঁ। কেন? রাহুলের গলায় বিরক্তি ছিল না, শুধু আত্মসম্মান ছিল। কারণ আপনি আমার জীবন রক্ষা করেছেন, প্রিয়া বলল, এবং কারণ আপনার বোনের সেই জীবন পাওয়া উচিত যা সব শিশুর পাওয়া উচিত। রাহুল গভীর নিঃশ্বাস নিল। আমি সাহায্য এজন্য করিনি যে বদলে অনুগ্রহ পাব। প্রিয়ার চোখ ভিজে এলো। আর আমিও এই সাহায্য অনুগ্রহ মনে করে করিনি। যদি আপনি না চান তবে আমি সব বন্ধ করে দেব। রাহুল কিছুক্ষণ নীরব থেকে বলল, যদি সাহায্য বন্ধ করে দেওয়া হয় তবে ক্ষতি আমার বোনের হবে, আমার নয়। আমি এটা চাই না। দুজনের মধ্যে প্রথমবার সমান মর্যাদার কথাবার্তা হলো। না ধনাঢ্যতা, না দারিদ্র্য, শুধুমাত্র মানবিকতা। কিন্তু এই শান্তি বেশি দিন স্থায়ী হল না। বিজয় সিংহ জানতে পারলেন যে রাহুল হাসপাতালে এসেছিল এবং প্রিয়ার সাথে দেখা করেছিল। সেই সন্ধ্যায় তিনি রাহুলকে নিজের অফিসে ডাকলেন। বড় বড় কাঁচ দিয়ে ঘেরা কক্ষ, দামি চেয়ার এবং দেওয়ালে টাঙানো শহরের মানচিত্র। রাহুল সামনে দাঁড়িয়েছিল, সোজা ও শান্ত। তোমার কি মনে হয়? বিজয় শীতল স্বরে জিজ্ঞাসা করলেন, যে তুমি আমার কন্যার কাছে এসে যা খুশি করতে পারো? আমি কিছু করছি না সাহেব, আমি শুধু সত্য জানতে চেয়েছিলাম। সত্য? বিজয় ব্যঙ্গ করে বললেন, সত্য এটাই যে প্রতিটি সাহায্যের একটি মূল্য থাকে। রাহুল চোখে চোখ রেখে বলল, আমার কাছে সাহায্যের মূল্য মানবিকতা, কোনো ব্যবসা নয়। বিজয় প্রথমবার অনুভব করলেন যে সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি দুর্বল নয়। তার কাছে অর্থ ছিল না, কিন্তু মাথা নোয়ানোর অভ্যাসও ছিল না। তুমি কি চাও? বিজয় জিজ্ঞাসা করলেন। কিছুই না, রাহুল স্পষ্ট বলল, শুধু এটুকুই যে আমার বোনের পড়াশোনা যেন না থামে, এবং এটি অনুগ্রহ মনে করে নয়, অধিকার মনে করে হোক। কক্ষে নীরবতা ছড়িয়ে গেল। বিজয়ের মনে হলো যেন কেউ আয়না দেখিয়ে দিয়েছে। তিনি জীবনে অনেক ব্যবসা করেছিলেন, কিন্তু এই ব্যবসা ভিন্ন ছিল। এতে অর্থ নয়, চিন্তা পরিবর্তন করতে হতো। রাহুল যাওয়ার জন্য ঘুরল। তখনই বিজয় পিছন থেকে বললেন, যদি আমি বলি যে এই সাহায্য সব সময় চলতে থাকবে, কোনো শর্ত ছাড়াই? রাহুল থামল, তারপর বলল, তাহলে আমি মেনে নেব যে মুম্বাইতে এখনও মানবিকতা জীবিত আছে।
সেদিন 3টে জীবনের দিশা পরিবর্তিত হয়ে গেল। বিজয় সিংহের ভিতরে প্রথমবার প্রশ্ন উঠল, সম্পদ কি সত্যিই সব? আর প্রিয়া প্রথমবার অনুভব করল যে সঠিক এবং ভুলের মাঝে দাঁড়িয়ে থাকা কতটা কঠিন। মুম্বাইতে সকাল সবসময় তাড়াতাড়ি চলে আসে, কিন্তু সেদিন বিজয় সিংহের জন্য সকালটা কিছু ভিন্ন ছিল। সারা রাত ঘুম আসেনি। কাচের জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে তিনি প্রথমবার অনুভব করলেন যে যেসব ভবন দাঁড় করাতে তিনি জীবন কাটিয়ে দিলেন, সেগুলো ভেতর থেকে ততটাই খালি মনে হচ্ছিল। তার কন্যার প্রশ্ন, রাহুলের সরাসরি দৃষ্টি এবং পিঙ্কির ভবিষ্যৎ, 3টি বিষয় তার মাথায় একসাথে ঘুরছিল। ওদিকে রাহুলের দিন স্বাভাবিকভাবে শুরু হলো। সে বোনকে বিদ্যালয়ে ছাড়তে গেল, তারপর কাজে বেরিয়ে পড়ল। কিন্তু আজ তার পায়ে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। তার মনে হয়েছিল যে হয়তো এখন জিনিসগুলো পরিবর্তিত হবে, হয়তো ভালোর জন্য, নয়তো চিরতরের জন্য। দুপুরে তার মোবাইলে এক অজানা নম্বর থেকে কল এলো। ওপাশ থেকে আওয়াজ এলো, রাহুলজি, শ্রী বিজয় সিং আপনার সাথে দেখা করতে চান আজ সন্ধ্যায় তার অফিসে। রাহুল ফোন কেটে দিল। সে কিছু মুহূর্ত চিন্তা করল, তারপর কাজ সমাপ্ত করে নির্দিষ্ট সময় সেখানে পৌঁছে গেল। বিজয় সিংহের অফিসে আজ কোনো জাঁকজমক ছিল না। সেই একই কক্ষ, সেই একই চেয়ার, কিন্তু পরিবেশ পরিবর্তিত হয়ে গিয়েছিল। প্রিয়াও সেখানে উপস্থিত ছিল। তার চোখে উদ্বেগ এবং আশা দুটোই একসাথে ছিল। বসো, বিজয় বললেন। রাহুল বসল। কিছু সেকেন্ড কেউ কথা বলল না। তারপর বিজয় বলতে শুরু করলেন, আমি জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, বেশিরভাগই লাভের জন্য, কিন্তু কিছু সিদ্ধান্ত এমন হয় যা আয়না দেখিয়ে দেয়। তিনি প্রিয়ার দিকে তাকালেন। তুমি সঠিক ছিলে। প্রিয়ার চোখ ভরে এলো। বিজয় এগিয়ে বললেন, তোমার জন্য নয় রাহুল, বরং তোমার প্রশ্নের জন্য। তুমি কখনো কিছু চাওনি, তবুও তুমি আমাদের তা দিয়েছ যা হয়তো আমরা হারিয়ে ফেলেছিলাম। রাহুল শান্ত রইল। সে কিছু বলল না। আমি চাই, বিজয় কথা এগিয়ে নিয়ে বললেন, যে সাহায্য এখন পর্যন্ত গোপনে হচ্ছিল তা শুধু তোমার বোন পর্যন্ত সীমাবদ্ধ না থাকুক। রাহুল প্রথমবার চোখ তুলে তাকাল। আপনি কি বলতে চাইছেন সাহেব? বিজয় একটি ফাইল সামনে রাখলেন। একটি ফাউন্ডেশন, মুম্বাইয়ের সেই সব শিশুদের জন্য যারা শহরে এসে কাজ করে, পড়াশোনা করতে চায়, কিন্তু সুযোগ পায় না। চিকিৎসা, পড়াশোনা, দক্ষতা, সবকিছু বিনা শর্তে। প্রিয়া ধীরে থেকে বলল, আর এর নাম হবে মানুষত্ব উদ্যোগ, মানবিকতা উদ্যোগ। রাহুল কিছুক্ষণ নীরব রইল, তারপর বলল, যদি এটি শুধু নামের জন্য হয় তবে আমি এতে থাকব না। বিজয় মাথা নাড়লেন। আমি জানতাম তুমি এটাই বলবে, তাই আমি ঠিক করেছি যে এই ফাউন্ডেশনের দায়িত্ব তুমি এবং প্রিয়া মিলে সামলাবে। প্রিয়া বিস্মিত হল। পাপা, বিজয় বললেন, এটি তোমার চিন্তা, তোমার যুদ্ধ, আমি শুধু আশ্রয় হব। রাহুল গভীর নিঃশ্বাস নিল। আমি কোনো চেয়ারের জন্য নয়, কাজের জন্য প্রস্তুত। এটাই তো চেয়েছিলাম, বিজয় বললেন। কিছু সপ্তাহের মধ্যে মুম্বাইতে পরিবর্তন দেখা দিতে লাগল। হাইওয়ের কাছে যেখানে একসময় দুর্ঘটনা ঘটেছিল, সেখানেই একটি সাহায্য ডেস্ক শুরু হলো। সেখান থেকে অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা এবং আইনি সাহায্য সব পাওয়া যেত। অনেক শিশু যারা আগে রুট সাইড খাবারের দোকান এবং সাইটে কাজ করত, এখন সন্ধ্যায় পড়াশোনার জন্য আসত। পিঙ্কির বিদ্যালয়ে পরিবর্তিত হয়ে গিয়েছিল, কিন্তু তার স্বভাব একই রকম রইল। একদিন সে রাহুলকে জিজ্ঞাসা করল, ভাইয়া, এখন কি আমরা ধনী হয়ে গেছি? রাহুল হাসল, না, আমরা দায়িত্বশীল হয়ে গেছি। প্রিয়া প্রায়শই নিজে সেখানে আসত, শিশুদের সাথে দেখা করত, তাদের বাড়ির পরিস্থিতি বুঝত। প্রথমবার তার মনে হল যে তার জীবনের অর্থ কোনো পার্টি বা সভার চেয়ে বড়। বিজয় সিংহ পরিবর্তিত হয়ে যাচ্ছিলেন। তিনি এখন সিদ্ধান্ত শুধু ফাইল দেখে নিতেন না, মানুষের কথা শুনতেন। তিনি অনুভব করলেন যে শহর উঁচু ভবন দিয়ে নয়, সঠিক সিদ্ধান্ত দিয়ে তৈরি হয়। এক সন্ধ্যায় রাহুল সেই একই পথে দাঁড়িয়েছিল যেখানে সব শুরু হয়েছিল। রাস্তার ল্যাম্প জ্বলছিল, পাশের সাহায্য ডেস্কে 2 যুবক মোতায়েন ছিল। তখনই একটি পুরাতন বাইক এসে থামল। বাইক আরোহী বলল, ভাইয়া, পেট্রোল শেষ হয়ে গেছে। রাহুল হাসল, দাঁড়ান, সাহায্য পেয়ে যাবেন। যখন বাইক আরোহী চলে গেল, প্রিয়া পাশে এসে দাঁড়াল। যদি সেই রাতে তুমি না থাকতে তবে? রাহুল পথের দিকে তাকিয়ে বলল, তবে হয়তো আজ এসবও হতো না। প্রিয়া বলল, তুমি আমার জীবন রক্ষা করেছিলে, কিন্তু আসলে তুমি আমাদের বাঁচতে শিখিয়েছ। রাহুল মাথা নাড়ল। মানবিকতা কারোর একার হয় না, সবার হয়। সেদিন মুম্বাইয়ের ভিড়ে কোনো বড় গোলমাল হল না, কোনো উৎসব পালিত হল না,
কিন্তু একটি সত্য পরিবর্তন চুপিসারে শিকড় গেড়ে ফেলেছিল। কারণ গ্রামের এক দরিদ্র যুবক যে কিছু না দাবি করে সাহায্য করেছিল, সে প্রমাণ করে দিয়েছিল যে শহর পরিবর্তন করার জন্য সম্পদ নয়, হৃদয় প্রয়োজন। আর এটাই ছিল মুম্বাইয়ের কাহিনী, মানবিকতার কাহিনী, এবং একটি সিদ্ধান্তের কাহিনী যা অনেককে যুক্ত করে দিয়েছিল। যদি এই গল্প আপনার মন স্পর্শ করে থাকে, তবে আমাদের চ্যানেল লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার নিশ্চয়ই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি যে আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের হৃদয় স্পর্শ করছে। আবার দেখা হবে এক নতুন আবেগপূর্ণ গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন, সুস্থ থাকুন এবং নিজের সম্পর্কগুলোকে সময় দিন।